ওয়েলকাম ব্যাক ঘটনাস্থল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামীম। আপনারা শুনছেন ঘটনাস্থল ইউটিউব চ্যানেলের এক্সক্লুসিভ সত্যভৌতিক ঘটনা। আজকে অনেক কথা বলার আছে, অনেক গল্প শোনানোর আছে এবং আমাদের সাথে ৫টা গ্রাম বাংলার সত্যভৌতিক ঘটনা আছে, যেগুলো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এবং না ভালো লাগার কোনো কারণ নেই, কারণ ঘটনাগুলো সত্যি খুব গা ছমছমে। আমি যখন পড়ছিলাম আমার তো খুব বেশি ভয় লেগেছে। আশা করছি আপনাদেরও ঠিক তেমনভাবেই ভয় লাগাবে। তেমন বেশি কথা বাড়িয়ে আপনাদের দেরি করাবো না। আমি শুরু করবো আজকের প্রথম সত্যভৌতিক ঘটনা। আমার নাম তানিয়া। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম। ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের মার্চ মাসে। আমি আর আমাদের বন্ধু সামিরা আর নিশাত তিনজন মিলেই ধানমন্ডিতে একটা মেসে থাকতাম। আমরা তিনজনেই রাত জাগতে খুব পছন্দ করতাম। পরীক্ষার সময় হলে তো কথাই নেই, সারা রাত জেগে পড়তাম। কিন্তু সাধারণ দিনেও রাত ১টা-২টা পর্যন্ত জেগে থাকা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। মেসে জানলা থেকে ধানমন্ডি লেক দেখা যেত। রাতের বেলা লেক পারে আলো জ্বলত। মাঝে মধ্যে দু একজনকে হাঁটতেও দেখা যেত সেখানে। সে মার্চ মাসের এক রাতে আমরা তিনজন মিলে বসে গল্প করছিলাম। রাত তখন প্রায় ১২টা হবে। বাইরে বৃষ্টিও হচ্ছিল খুব। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। মেসে জেনারেটর ছিল না, তাই ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল চারপাশ। আমরা মোবাইলে টর্চ জ্বালালাম সবাই। সামিরা বলল, এই চলো জানলা দিয়ে বাইরে দেখা যাক, বৃষ্টিতে লেককে কেমন দেখাচ্ছে দেখি। আমরা জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টিতে লেকে জল টপ টপ শব্দ করছিল। লেক পাড়ের আলো নিভে গিয়েছিল বিদ্যুৎ না থাকায়। চারপাশ তখন ঘুটঘুটে অন্ধকার। তখনই নিশাত বলল, এই ওই দেখ, ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে না? আমরা চোখ কুচে দেখলাম, সত্যি লেক পাড়ে ঠিক একটা বড় গাছের নিচে একটা মানুষের মতন ছায়া দাঁড়িয়ে আছে। বৃষ্টির মধ্যে একাই দাঁড়িয়ে আছে গাছের নিচে, এক পাও এদিক ওদিকে নড়ছে না। সামিরা বলল, এই হয়তো কেউ বৃষ্টিতে ভিজছে, পাগল টাগল হবে বোধহয়। আমরা আর বেশি মনোযোগ দিলাম না। বৃষ্টি দেখতে দেখতে গল্প করতে লাগলাম। মিনিট ১০ পর আবারও জানলা দিয়ে তাকালাম। সেই ছায়া এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, এমনকি একইভাবে দাঁড়িয়ে আছে, একদম নড়ছে না এদিক ওদিকে। নিষেধ বলল, এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? এত সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে কেন, কি কারণ? আমি বললাম, হয়তো কারোর জন্য অপেক্ষা করছে বোধহয়। কিন্তু ভিতরে ভিতরে আমারও অস্বস্তি লাগছিল। আরো মিনিট ১৫ পর আমরা আবারও তাকালাম। এবার ছায়াটা আগের জায়গা থেকে সরে গিয়েছে, এখন আর একটু কাছে এসেছে, আমাদের মেসের দিকে মুখ করে দাঁড়িয়েছে। তেমনটাই মনে হলো দেখে। সামিরা ফিসফিস করে বলল, এই এটা কি করছে? আমরা তিনজন নিঃশব্দে জানলায় দাঁড়িয়ে সেই ছায়ার দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টি তখনও পড়ছিল। হঠাৎ মনে হলো ছায়াটা যেন আর একটু কাছে এলো। নিশাত ভয়ে বলল, এই এটা কি এদিকে এগিয়ে আসছে? আমি মোবাইলের টর্চ দিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু দূরত্ব বেশি স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তখনই সামির একটা কাজ করলো। সে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতে শুরু করলো। জুম করে সেই ছায়ার দিকে ফোকাস করলো। কিন্তু স্ক্রিনে আমরা যা দেখলাম তা দেখে আমাদের তিনজনের বুকের ধুকপুকুনি বেড়ে গেল। সেই ছায়াটা আসলে মানুষেরই মতো, কিন্তু যেভাবে দাঁড়িয়ে আছে সেটা স্বাভাবিক নয়। মাথাটা একটু বাঁকা, আর দুটো শরীরের পাশে ঝুলে আছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, সেটা নড়াচড়া করছে না, কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে, যেন ভেসে ভেসে এগিয়ে আসছে। নিশাত কাঁপা গলায় বলল, তাড়াতাড়ি জানলা বন্ধ করো, এখনই।
আমরা তাড়াতাড়ি জানলা বন্ধ করে পর্দাটা টেনে দিলাম। তিনজন মিলে রুমের মাঝখানে বসে পড়লাম। কেউ কথা বলছিলাম না, শুধু একে অপরের দিকে তাকিয়েছিলাম। 5 মিনিট কেটে গেল। তারপর সামিরা আস্তে করে বলল, আমরা কি আবার একটু দেখব? আমি বললাম, না না, আর দেখতে হবে না। কিন্তু নিষাদ বলল, চলে গেছে কিনা তো দেখি অন্তত। আমরা তিনজন মিলে আবার পথে একটু সরিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি তখনও পড়ছিল, লিকবার অন্ধকার, কিন্তু সেই ছায়া আর সেখানে দেখা যাচ্ছিল না। আমরা স্বস্তির নিঃশ্বাস পেলাম, হয়তো চলে গেছে ভাবলাম। ঠিক তখনই আমাদের মেসের দরজায় একটা শব্দ হলো। ঠকঠক ঠকঠক করে কেউ যেন দরজায় ভারী মারছে। আমাদের তিনজনের চোখ বড় বড় হয়ে গেল। এই রাতে কি দরজায় ধাক্কা দিচ্ছে? আবার শব্দ হলো, মৃদু শব্দ, কিন্তু একদম নিয়মিত। সামিরা কাবা গলায় বলল, কে বাইরে? কোনো জবাব এলো না, শুধু আবার সেই টোকা, ঠাক ঠাক ঠাক। নিষাদ ফিসফিস করে বলল, দরজা খুলবে না, যাই হোক খুলবে না। আমরা তিনজন ঘরের মাঝখানে বসে রইলাম। মোবাইল দিয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। দরজায় টোকা কয়েক মিনিট চলল, তারপর বন্ধ হয়ে গেল। আমরা সারা রাত ঘুমাতে পারিনি, দরজাও খুলেনি। ভোর হওয়ার পর যখন আজান হলো, তখন একটু সাহস পেলাম, দরজা খুললাম। বাইরে গিয়ে দেখলাম বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনে মেঝেতে জলের দাগ ছিল, কারো পায়ের ছাপ, ভেজা পায়ের ছাপ। তার দরজা থেকে সিঁড়ি হয়ে নিচে নেমে গেছে। পরে মেস মালিকের কাছে শুনলাম, এর আগেও নাকি মেসে অদ্ভুত ঘটনা ঘটেছে। কয়েক বছর আগে এক মেয়ে নাকি এই রুমেই থাকতো। সে একদিন রাতে বৃষ্টিতে ধানমন্ডি লেগে ডুবে মারা যায়। কেউ জানি না কেন, কেউ বলে আত্মহত্যা, আবার কেউ কেউ বলে দুর্ঘটনা। তবে সেই মার্চের রাতের পর আমরা তিনজনের কখনোই রাতে জানলা খুলে লেকের দিকে তাকাইনি, এবং সেই ভিডিও যেটা সামিরা করেছিল সেটা আমরা ডিলিট করে দিয়েছি। কারণ যতবারই সেই ভিডিও দেখতাম ততবারই মনে হতো সেই ছায়া মুখ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। খুবই ভয়ঙ্কর ঘটনা। আজকের এপিসোডটা অনেকটাই বড় হতে চলেছে, কারণ আমাদের কাছে এখনও 4টে ঘটনা আছে, এবং খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। গ্রাম বাংলার ঘটনা আছে, সত্য ভৌতিক ঘটনা আছে। আমরা সব ঘটনাগুলোই পড়ব। আপনারা আপনাদের ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে আমাদের ঘটনাগুলো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘটনাস্থল ইউটিউব চ্যানেলকে। আমি বেশি কথা বলবো না, আমরা আরও একটা দারুণ ভয়ানক ঘটনার দিকে বাড়ব। সো শুরু হচ্ছে দ্বিতীয় সত্য ভৌতিক ঘটনা। আমার নাম রাকিব। আমি যা বলতে চাচ্ছি সেটা 2021 সালের অক্টোবরের ঘটনা। আমি তখন সাভারে একটি গার্মেন্টসে চাকরি করতাম। সেখানে নাইট শিফট ছিল আমার, রাত 10টা থেকে সকাল 6টা। ফ্যাক্টরি থেকে আমার মেসে যেতে হলে একটা শর্টকাট রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে গেলে 10 মিনিটে পৌঁছানো যেত, আর মূল রাস্তা দিয়ে গেলে প্রায় 8 ঘন্টা লাগতো। শর্টকাট রাস্তাটা ছিল একটা পুরনো বাঁশবাগানের ভিতর দিয়ে। বাঁশবাগানের দুই পাশে ছিল ইটভাটার মাঠ, যেখানে দিনে লোকজন কাজ করত, কিন্তু রাতে তা নিঃশব্দ হয়ে যেত। প্রথম কয়েকদিন আমি মূল রাস্তা দিয়ে যাতায়াত করতাম, কিন্তু একদিন আমার এক সহকর্মী বলল, ভাই এই রাস্তা দিয়ে যাও, সময় বাঁচবে। আমি রোজ এই পথেই যাই। আমি ভাবলাম ঠিকই আছে, একবার ওই রাস্তা দিয়ে যাওয়াই যাক। প্রথম রাতেই আমি সেই শর্টকাট দিয়ে গেলাম। সত্যি বলতে রাস্তাটা বেশ ভয়ের ছিল। চারপাশে ঘন অন্ধকার, শুধু মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে হাঁটতাম। বাঁশবাগানের ভিতর দিয়ে হাঁটার সময় হাওয়ায় বাঁশের পাতা খসখস শব্দ করত। মাঝে মধ্যে দূরে কোথাও কুকুর শিয়ালের ডাক শোনা যেত। কিন্তু কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেনি সেদিন। আমি নিরাপদেই মেসে পৌঁছে গেলাম। এইভাবে প্রায় সপ্তাহখানেক গেল। আমি নিয়মিত সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে লাগলাম। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, যে সহকর্মী আমাকে এই রাস্তার কথা বলেছিল সে আর কখনো এই পথে যাওয়া আসা করতো না।
যতবার জিজ্ঞেস করেছি ততবার সে কোনো না কোনো অজুহাত দিয়েছে। ঘটনাটি ঘটল এক শুক্রবার রাতে। সেদিন জুম্মার ছুটি ছিল, তাই রাতের শিফট একটু আগেই শেষ হয়ে গেল। রাত 4:30টার দিকে আমি ফ্যাক্টরি থেকে বের হলাম। সাধারণত সকাল 6টায় বের হতাম, তখন আকাশে হালকা আলো ফুটত। কিন্তু 4:30টায় চারপাশ ঘুটঘুটে অন্ধকার। আমি স্বাভাবিকভাবেই বাঁশবাগানের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। মোবাইলের টর্চ জ্বালিয়ে ইয়ারফোন কানে দিয়ে গান শুনতে শুনতে হাঁটছিলাম। বাঁশবাগানে ঢোকার পর হঠাৎ মনে হলো চারপাশটা অস্বাভাবিক রকম নীরব। সাধারণত ঝিঁঝি পোকার শব্দ, দূরে কুকুরের ডাক এসব তো শোনাই যেত, কিন্তু সেদিন যেন সব শব্দ বন্ধ হয়ে গেছে। আমি ইয়ারফোন খুলে ফেললাম, চারপাশে কান পাতলাম। কিছুই নেই, শুধু আমার নিজের পায়ের শব্দ শোনা যাচ্ছে। তখন দূর থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকলো, রাকিব, এই রাকিব। আমি থমকে দাঁড়ালাম। কণ্ঠস্বরটা চেনা চেনা লাগলো। আমার সেই সহকর্মীর গলা মনে হলো, যে আমাকে এই রাস্তার কথা বলেছিল। আমি চিৎকার করে বললাম, কে? শাহিন ভাই নাকি? কোনো জবাব এলো না। আমি টর্চটা চারদিকে ঘুরিয়ে দেখলাম, কেউ নেই। হয়তো ভুল শুনেছি ভেবে আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু 5-7 পা যেতে আবার সেই ডাক, রাকিব, এদিকে আয়, আসবি না? এই রাকিব, এদিকে আয়। এবার গলাটা আরো কাছে শোনালো। বাঁশবাগানের গভীর থেকে ডাকছে যেন কেউ। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল এবং দৌড়ে না গিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলাম। মনে মনে আয়তুল কুরসি পড়তে লাগলাম, কিন্তু ডাকটা থামলো না। রাকিব, রাকিব দাঁড়া, আমি এখানে। রাকিব, কোথায় যাচ্ছিস? দাঁড়া। এজন্য গলার স্বর বদলে গেল। আগে যেমন শাহিন ভাইয়ের গলা মনে হচ্ছিল, এখন মনে হলো একদম অচেনা একটা কণ্ঠ। আর সেই কণ্ঠ যেন রাগ ছিল কিংবা হতাশা। আমি আর থাকতে না পেরে দৌড়াতে শুরু করলাম। পিছন থেকে বাঁশবাগানের ভিতর থেকে যেন কিছু একটা ছুটে আসছে আমার পিছন পিছন। বাঁশের পাতা মচমচ করে আওয়াজ করছে, ডালপালা হওয়ার শব্দ হচ্ছে। আমি প্রাণপণে দৌড়ে বাঁশবাগান পার হয়ে গেলাম। মূল রাস্তায় এসে একটু স্বস্তি পেলাম। পেছনে তাকালাম, কিছুই দেখলাম না, শুধু ঘন অন্ধকার বাঁশবাগান। পরদিন অফিসে গিয়ে শাহিন ভাইকে জিজ্ঞেস করলাম, আপনি গত রাতে ওই বাঁশবাগানের রাস্তা দিয়ে গিয়েছিলেন? সে অদ্ভুতভাবে আমার দিকে তাকালো, বলল, আমি তো গত 2 সপ্তাহ ধরে ওই রাস্তা দিয়ে যাই না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে একটু চুপ করে রইল, তারপর বলল, ওই বাঁশবাগানে একটা ছেলে আত্মহত্যা করেছিল 2 বছর আগে। সেই গার্মেন্টসেই কাজ করত। একদিন রাতে সে ওই বাঁশবাগানের গলায় ফাঁসি দিয়ে মরে। তারপর থেকে অনেকেই নাকি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাক শুনেছে। আমি একবার শুনেছিলাম, তাই আর ওদিক দিয়ে যায় না। আমার রক্ত যেন জমে গেল। আপনি আমাকে বলেননি কেন? বললে তো আর যেতে না। আমি ভেবেছিলাম হয়তো আমার একার মনে ভুল। সেদিনের পর আমি আর কখনো সেই শর্টকাট রাস্তা দিয়ে যাইনি। এখন প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু এখনো মাঝে মধ্যে রাতে ঘুমের মধ্যে সেই ডাক শুনতে পাই, রাকিব, এই রাকিব, এদিকে আয়। তখন ঘুম ভেঙে যায়, গা ভেঙে যায়। আমি জানি না আমাকে ডাকছিল কে, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত, সেদিন রাতে আমি যদি সেই ডাকের দিকে এগিয়ে যেতাম, আজ হয়তো আমি ওই গল্পে বলতে পারতাম না। আমরা আবারও একটা সত্যি ঘটনা শুনলাম। ঘটনাগুলো ছোট ছোট, কিন্তু খুবই গা ছমছমে। মানে আমাদের ঘটনাগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু একেবারে অলংকারিক না। সেজন্য এখানে ভয়ের মাত্রাটা কম থাকলেও কিন্তু আপনারা যখন এই জিনিসগুলো, মানে আপনি ধরেন এরকমই কোনো বাড়ি ছাড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, বা আপনি কোনো লেকের পাশে দাঁড়িয়ে আছেন, তখন আপনার এই ঘটনাগুলো মনে পড়বে। এবং তখন যে ভয়টা, তখন যে ভয়টা আপনারা বিশেষ করে সেই মুহূর্তে ফিল করবেন যে এই জিনিসটা কতটা গা ছমছমে।
আমি আবারও বেশি কথা বাড়াবো না। আমি তৃতীয় ঘটনা দেখে চলে যাব, কারণ আছে ৫টা ঘটনা আছে। তো আমি বেশি কথা না বলে তৃতীয় ঘটনা শুরু করব। আমার নাম আরিফ। আমি কুমিল্লার মানুষ। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল ২০২০ সালে করোনার লকডাউনের সময়। আমি তখন ঢাকায় চাকরি করতাম, কিন্তু লকডাউনের কারণে গ্রামের বাড়িতে চলে এসেছিলাম। আমাদের গ্রামের বাড়িটা বেশ পুরানো, আমার দাদার আমলে বানানো বড় বাড়ি, কিন্তু এখন আর সবাই সেখানে থাকে না। আমার বাবা মা শহরে একটা ছোট বাসায় থাকেন। গ্রামের বাড়িতে শুধু একজন কেয়ারটেকার থাকে, নাম তার করিম চাচা। লকডাউনের সময় আমি একা গ্রামের বাড়ি থেকে উঠলাম, ভাবলাম শান্তিতে কিছুদিন কাটাবো। করিম চাচা আমার খাবার দাবারের ব্যবস্থা করত। বাড়িটা বড় হলেও আমি একটা রুমেই থাকতাম, বাকি রুমগুলো বন্ধ থাকতো। প্রথম কয়েকদিন ভালোই কাটছিল। দিনে বই পড়তাম, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। কিন্তু এক রাতে ঘুম ভেঙে গেল। রাত তখন প্রায় ৩টে হবে। ঘুম ভেঙে যাওয়ার কারণটা ছিল একটা শব্দ। কেউ যেন বাড়ির ভিতরে হাঁটছে, পায়ের শব্দ হচ্ছে টুকটাপ টুকটাপ করে। আমি উঠে বসলাম, কান পাতলাম। শব্দটা আসছিল নিচ তলা থেকে। হয়তো করিম চাচা হবে ভাবলাম, হয়তো রাতে পানি টান খেতে উঠেছে। কিন্তু করিম চাচা তো বাড়ির বাইরে আলাদা একটা ঘরে থাকে, ভেতরে তো ঢোকার কথা না। আমি আবারও কান পাতলাম, পায়ের শব্দ থেমে গেছে। আমি আবার শুয়ে পড়লাম, ভাবলাম হয়তো ভুল শুনেছি কিছু। কিন্তু ৫ মিনিট পরে আবার সে শব্দ। এবার মনে হলো কেউ সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বিছানা থেকে নামলাম, রুমের দরজার কাছে গিয়ে কান পাতলাম। পায়ের শব্দ আরো কাছে আসছে। সে পার হয়ে করিডরে ঢুকছে এবার। আমি কাঁপা কাঁপা হাতে দরজা খুললাম। করিডরে পুরোপুরি অন্ধকার। আমি মোবাইলের টর্চটা জ্বালালাম, চারিদিকে আলো ফেললাম। কেউ নেই, কিন্তু পায়ের শব্দ তখনও শোনা যাচ্ছিল, খুব কাছে থেকে, যেন কেউ আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম। আস্তে আস্তে শব্দ কমে গেল, তারপর একেবারে বন্ধ হয়ে গেল। আমি সারা রাত আর ঘুমাতে পারিনি। ভোরে যখন আজান হলো, তখন করিম চাচার কাছে গেলাম। বললাম, চাচা, আপনি কি রাতে বাড়ির ভিতরে রেখেছিলেন? সে অবাক হয়ে বলল, না তো, আমি সারা রাত আমার ঘরেই ছিলাম। কেন বাবা? আমি মিথ্যে বললাম, না না, কেমন কিছু না, মনে হয়েছিল তাই। পরের রাতেও একই ঘটনা। রাত ৩টের দিকে একইভাবে পায়ের শব্দ। এবার শব্দ আমার রুমের দরজা পর্যন্ত এসে থামল। এবার কেউ যেন দরজায় হাত দিয়ে ধাক্কা দিল, মৃদু ধাক্কা। আমি বিছানায় বসে কোরআন তেলাওয়াত করতে লাগলাম। দরজায় ধাক্কা থামল না। কয়েক মিনিট ধরে মৃদু মৃদু ধাক্কা দিতে থাকলো। আমি সাহস করে চিৎকার করে বললাম, কে তুমি? কি চাও? সব থেমে গেল। পরদিন সকালে করিম চাচাকে পুরো ঘটনাটা বললাম। সে মুখ গম্ভীর করে শুনল, তারপর বলল, আরে বাবা, আমি আপনাকে এই বাড়িতে একা থাকতে বলিনি। এখানে কিছু একটা আছে। আমি অবাক হয়ে বললাম, মানে কি আছে? সে বলল, এবারে অনেক বছর আগে একটা ঘটনা ঘটেছিল, আপনার দাদার সময়কার কথা। একজন কাজের লোক এই বাড়িতে কাজ করত। সে নাকি একদিন রাতে বাড়ির মধ্যেই মারা যায়। কেউ জানতো না। পরদিন সকালে তার লাশ পাওয়া গিয়েছিল সিঁড়িতে। বলা হয় সে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু কেউ কেউ বলে সে কিছু একটা দেখেছিল সেই রাতে। ভয় পেয়ে সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে পড়ে গিয়ে ঘাড় ভেঙে মারা যায়। আমার গা শিউরে উঠল। তারপর? করিম চাচা বলল, তারপর আর কি? সেই থেকে এই বাড়িতে মাঝে মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায়। আমি নিজেও কয়েকবার শুনেছি, কিন্তু আমি এখানে এত বছর আছি তাই সয়ে গেছে। আপনি নতুন এসেছে তাই হয়তো তারা আপনাকে দেখতে আসছে। আমি বললাম, তারা মানে?
সে মাথা নাড়ল। যারা এই বাড়িতে মারা গেছে, এই বাড়ির পুরনো আরিফ বাবা, এখানে অনেকে মারা গেছে। সেদিনের পর আমি আর গ্রামের বাড়িতে থাকিনি, ঢাকায় ফিরে গেলাম। লকডাউন হোক আর যাই হোক, সেই বাড়িতে একা থাকার চেয়ে ঢাকার ছোট্ট ফ্ল্যাটে থাকা ভালো। তবে যেটা সবচেয়ে ভয় সেটা হলো ঢাকা ফিরে আসার পরও মাঝে মধ্যে রাত 3টের দিকে পায়ের শব্দ শুনি, খুব মৃদু, জানি কেউ আমার ফ্ল্যাটের করিডোরে হাঁটছে। আমি জানি না আমার সাথে কি এসেছে সেই পুরনো বাড়ি থেকে কেউ। একদমই খুব ছোট্ট একটা ঘটনা, আহ, বেশ ছমছমে ভয়ের। আমার ভালোই লেগেছে। করোনাকালের একটা ঘটনা, যেটা আমাদেরকে একজন পাঠিয়েছেন। তো আশা করছি আপনাদের ঘটনাগুলো ভালো লাগছে। আপনারা এইভাবেই ঘটনা শুনতে থাকুন। আমি বেশি কথা বলবো না, আমি নেক্সট ঘটনায় চলে যাব। আমার নাম শফিক। আমি একজন ট্রাক ড্রাইভার। ঢাকা থেকে চট্টগ্রাম আর চট্টগ্রাম থেকে ঢাকা, এই রুটে আমি নিয়মিত মাল নিয়ে যাতায়াত করি। এই কাজ করতে করতে প্রায় 15 বছর হয়ে গেছে। এই ঘটনা 2023 সালে জুলাই মাসে। আমি চট্টগ্রাম থেকে মাল নিয়ে ঢাকা ফিরছিলাম। সাথে ছিল আমার হেল্পার জসিম। সন্ধ্যার দিকে চট্টগ্রাম থেকে বের হয়েছিলাম। পরিকল্পনা ছিল রাত 10টার মধ্যে ফেনীতে পৌঁছে রাতে একটু বিশ্রাম নেব। কিন্তু সীতাকুণ্ডের কাছে এসে ট্রাকের সমস্যা হলো। ইঞ্জিনে অদ্ভুত শব্দ শুরু হলো। আমি গাড়ি রাস্তার পাশে দাঁড় করালাম। জসিম নেমে দেখল, বলল, ভাই, কিছু একটা ঠিক নেই মনে হয়, মেকানিকের দরকার হবে। সমস্যা হলো ওই জায়গাটা ছিল বেশ নির্জন। এক পাশে পাহাড়, অন্য পাশে জঙ্গল। রাস্তায় তখন গাড়ি চলাচল কম। রাত প্রায় তখন 8টা বাজে। আমি মোবাইল দিয়ে নিকটস্থ মেকানিকের দোকানে ফোন দিলাম। তারা বলল এত রাতে তারা আসতে পারবে না, সকাল হলে আসবে। আমি জসিম কি করব বুঝতে পারছিলাম না। রাস্তায় ট্রাক নিয়ে সারা রাত বসে থাকা বিপজ্জনক, তবে উপায় ছিল না। আমরা ট্রাকের কেবিনেই বসে থাকার সিদ্ধান্ত নিলাম। দরজা বন্ধ করে দিলাম, খাবার খেলাম। তারপর জসিম বলল, ভাই, আমি যে ঘুমিয়ে নিই, আপনি পাহারা দিন, তারপর আমি পাহারা দেব। আমি বললাম, ঠিক আছে, চলো। জসিম কেবিনের পিছনের সিটটায় শুয়ে পড়ল। আমি সামনের সিটে বসে বাইরে তাকিয়ে রইলাম। রাস্তায় মাঝে মধ্যে একটা দুটো করে গাড়ি যাচ্ছিল। পাহাড়ি রাস্তা, তাই বাতাসে ঠান্ডা অনেক। ট্রাকের কাছে শিশির জমছিল। ঘন্টাখানেক কেটে গেল। তখন রাত প্রায় 9:30। হঠাৎ দূর থেকে কিছু একটা আসছে দেখলাম। একটা মানুষ হাঁটছে, আমাদের দিকেই আসছে। আমি ভাবলাম হয়তো কোনো পথচারী। কিন্তু এত রাতে নির্জন রাস্তায় পায়ে হেঁটে কে আসে? লোকটা কাছে আসতে লাগলো। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম। লোকটা সাদা পাঞ্জাবি পরে আছে, মাথায় টুপি, হাঁটছে খুব ধীরে ধীরে। আমার একটু অস্বস্তি লাগলো। তো মনে মনে ভাবলাম হয়তো কোনো মসজিদ থেকে ফিরছে। লোকটা আমার ট্রাকের কাছে এসে থামলো। তারপর ট্রাকের দরজায় হাত দিয়ে টোকা দিল। আমি জানলে একটু নামও জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কি চান? লোকটা মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখ ছিল একদম ফাঁকা, কোনো অভিব্যক্তি নেই। সে বলল, আমাকে একটু উঠিয়ে নেবেন, আমি আমার বাড়ি যেতে হবে। আমি বললাম, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, যেতে পারবো না। লোকটা মাথা নাড়ালো, বলল, আমাকে উঠিয়ে নি, আমি অনেকক্ষণ ধরে হাঁটছি। আমার যেন খুব খারাপ লাগছিল। আমি বললাম, দুঃখিত, আমরা পারবো না। লোকটা কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে ট্রাকের চারিপাশে হাঁটতে লাগলো। পুরো ট্রাক ঘুরে আবার সামনে এলো। আবার দরজায় টোকা দিল। আমি জানলা খুললাম না। ভেতর থেকে বললাম, কি হয়েছে, কি চান? সে আবার বলল, আমাকে উঠিয়ে নিন না। এবার আমার ভয় লাগতে শুরু করলো। আমি জসিমকে ডাকলাম, এই জসিম, জসিম, ওঠ ওঠ। জসিম ঘুম থেকে উঠলো, বলল, কি হয়েছে ভাই? আমি বললাম, বাইরে কে একটা দাঁড়িয়ে আছে। জসিম বাইরে তাকালো, তারপর অবাক হয়ে বলল, কোথায়, কাউকে তো দেখছি না। আমি বাইরে তাকালাম, সত্যি লোকটা নেই।
কোথাও নেই। আমি বললাম, এইমাত্র তো এখানে ছিল। জসিম বলল, হয়তো চলে গেছে। কিন্তু আমি নিশ্চিত ছিলাম লোকটা কোথাও যায়নি। হঠাৎ উধাও হয়ে গেছে। আমরা দুজন সারা রাত জেগে বসে রইলাম। ঘুমানোর সাহস হলাম না। ভোর 5টার দিকে মেকানিক এসে গাড়ি ঠিক করে দিল। আমরা সেখান থেকে বের হলাম। পরে এই এলাকার লোকজন কাছে শুনেছিলাম সীতাকুণ্ডির এই রাস্তায় নাকি এরকম ঘটনা আগেও ঘটেছে। অনেক ড্রাইভার নাকি রাতে সাদা পাঞ্জাবি পরা লোক দেখেছে। কেউ কেউ তাকে উঠিয়ে নিয়েছে, তারপর মাঝপথে সে গায়েব হয়ে গেছে। এখন আমি চট্টগ্রামে যাওয়ার সময় সীতাকুণ্ডি পার হওয়ার আগে দৌড় পড়ি, আর রাতে সেখানে গাড়ি থামাই না, যাই হোক না কেন। তো ঘটনাটা আমার একদমই গা শিউরে উঠেছিল পড়তে পড়তে। তো সত্যি খুব ভালো ঘটনা। ছোট ঘটনাগুলো আমি আমি দেখেছি কিছু কিছু ঘটনা একদমই ছোট হয়, কিন্তু তাদের ভয়ের গভীরতাটা অনেক বেশি হয়। তো আমার খুবই বেশি ভয় লেগেছে ঘটনাটা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো উনি শেষে লিখেছেন যে, আমি জানি না যে এটা কোনো ভূতের ঘটনা কিনা, কিন্তু আমার মনে হয়েছে তাই আমি পাঠালাম। হ্যাঁ, হ্যাঁ, আমাদের খুবই ভালো লেগেছে ঘটনাটা। তো অবশ্যই ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য। আপনারা যদি আপনাদের জানা কোনো সত্যভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে মেল করুন ঘটনাস্থল@gmail.com অথবা ফেসবুক পেজে পাঠিয়ে দিতে পারেন। লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমি বেশি দেরি করব না, আজকে শেষ ঘটনা আমি পড়ে দেব। আজকে পঞ্চম এবং শেষ ঘটনা। তো আমি আর বেশি দেরি করব না, ঘটনাটা পড়তে শুরু করব। আমার নাম সুমাইয়া। আমি ঢাকায় থাকি, কিন্তু আমার নানার বাড়ি ময়মনসিংহ সিংয়ের একটা হাওর পাড়ের গ্রামে। ছোটবেলায় প্রায়ই নানার বাড়ি যেতাম, কিন্তু বড় হওয়ার পর যাওয়া অনেকটাই কমে গেছে। এই ঘটনাটা 2024 সালের এপ্রিলের। আমার নানু অসুস্থ হয়ে পড়েছিল, তাই মা বলল, চল নানার বাড়ি গিয়ে কদিন ঘুরে আসি। আমি আর মা দুজন মিলে গেলাম। নানার বাড়িটা বেশ বড়, পুকুরের ধারে, চারপাশে হাওরের মাঠ, খুব সুন্দর জায়গা, কিন্তু বাড়িটা বেশ পুরনো। নানু একলা থাকতেন। তিনি বছর আগে মারা গেছেন। আমরা পৌঁছানোর পর নানুর শরীর একটু ভালো লাগছিল। ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছিলেন। আমরা সেখানে কয়েকদিন থাকার পরিকল্পনা করলাম। প্রথম রাতে তেমন কিছু হয়নি, ভালোই ঘুমিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় রাতে অদ্ভুত কিছু ঘটল। আমি মা অ্যাকোয়ারিয়ামে ঘুমাচ্ছিলাম। রাত প্রায় 2টোর দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন ঘুম ভাঙলো বুঝতে পারলাম না, শুধু মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। আমি চোখ মেলে চারিপাশে তাকালাম। মা তখন আমার পাশে ঘুমাচ্ছেন। রুম অন্ধকার, জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে। তখন আবার সেই ডাক শুনলাম, খুব মৃদু, সুমাইয়া, এই সুমাইয়া। কণ্ঠটা চেনে লাগলো। মনে হলো আমার নানির গলা। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। নানি তো মারা গেছেন 3 বছর আগে। আমি মাকে ধাক্কা দিয়ে রাখলাম, মা, ও মা, ওঠো। মা ঘুম থেকে উঠল, বলল, কি হয়েছে, ডাকছিস কেন রাতে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি কি কিছু শুনেছ? মা বলল, না তো, কি শুনবো? আমি বলতে পারলাম না। ভাবলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু 5 মিনিট পরে আবার সে ডাক, এবার আরো স্পষ্ট, সোয়া, এই সোয়া, এদিকে আয়, সোয়া, শুনছিস? এবার মাও শুনল। সে আমার দিকে ভয়ে তাকালো। এটা কার খোলা? আমি ফিসফিস করে বললাম, নানি না। মা মাথা নাড়ল, না, এটা তোমার নানির গলা না, তোমার নানি তো এইভাবে ডাকতো না। আমরা দুজন বিছানায় বসে রইলাম। ডাক আর এলো না, কিন্তু রাতের বাকি সময় আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে নানুকে বললাম। নানু মুখ গম্ভীর করে শুনল, তারপর বলল, তোমরা কোন রুমে ঘুমাচ্ছিলে? আমি বললাম, নানি পুরনো রুমে। নানু মাথা নাড়ল,
বলল, ওই রুমে আর ঘুমাবে না, অন্য রুমে যাও। মা জিজ্ঞেস করলো, কেন? নানুটি চুপ করে রইল। তারপর বলল, তোমার নানি মারা যাওয়ার পর আমি মাঝে মধ্যে তাকে দেখি ওই রুমে। সে আমার সাথে কথা বলে। আমি জানি সে চলে গেছে, কিন্তু মনে হয় এই বাড়ি ছেড়ে যেতে পারেনি। আমার আর মায়ের চোখ বড় বড় হয়ে গেল। মা বলল, বাবা আপনি এসব কী সব বলছেন? নানু বলল, আমি মিথ্যা বলছি না, তোমার মা এখনই বাড়িতে আছে, কিন্তু সে ক্ষতি করবে না, সে শুধু তোমাদের দেখতে চেয়েছিল। সেদিনের পর আমরা অন্য রুমে শুলাম। আর কোনো ডাক শুনিনি, কিন্তু একবার রাতে বাথরুম যাওয়ার সময় করিডোর দিয়ে যাচ্ছিলাম, তখন নানি রুমের দরজা খোলা দেখলাম। ভিতরে কেউ একজন বসে আছে, সাদা শাড়ি পরা, খোলা চুল। আমি দৌড়ে নিজের রুমে চলে গেলাম। নানু 3 মাস পর মারা গেলেন। তার মৃত্যুর পর আমরা বাড়িটা বন্ধ করে দিয়েছি। এখন আর কেউ সেখানে থাকে না, কিন্তু মাঝে মধ্যে ভাবি, নানু কি নানির সাথে এখনো সেই বাড়িতে আছেন? দুজন মিলে সেই পুরনো রুমে বসে আছেন। আমি জানি না, কিন্তু একটা জিনিস জানি, আমি আর কখনো সেই বাড়িতে যাব না, রাতে হোক বা কি দিনে। আহা! ঘটনাগুলো বেশি গা ছমছমে ছিল। এর আমি পড়ছিও এখন রাত ১টা ১.৫ বেজে গিয়েছে। তো আমার আমার অন্ধকার ঘরে ঘটনাগুলো আরো বেশি জীবন্ত হয়ে উঠেছে আমার কল্পনায়। তো আশা করছি আপনাদের ঘটনাগুলো খুব ভালো লেগেছে। যারা পুরনো ঘটনাটা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের ঘটনাগুলো বেশি, বেশি করে শুনবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে ঘটনা পাঠাবেন। দেখা হবে নতুন এপিসোডের সাথে। আজকে এই পর্যন্তই। গুডবাই, গুড নাইট। ওয়েলকাম ব্যাক। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শ্যাম। আপনারা শুনছেন ঘটনাস্থল ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ সত্য ভৌতিক ঘটনা। আজকে আমাদের সঙ্গে একটা দুর্দান্ত সত্য ভৌতিক ঘটনা আছে। ঘটনার সিনারিওটা কিছুটা এরকম যে একটা নদী, আর নদীর পাশে কবরস্থান। আপনারা বুঝতেই পারছেন ঘটনাটা কতটা গা ছমছম হতে চলেছে। মানে রাতের বেলা আপনি যদি কোনো নদীতে নৌকা নিয়ে যাচ্ছেন আর পাশে যদি কবরস্থান থাকে, তাহলে ভাবুন একবার আপনার কেমন লাগবে। তাহলে আর একটু বেশি করেই আমরা ভাবাবো, আমরা চলে যাব সরাসরি ঘটনায়। বেশি দেরি করব না, শুরু করছি আজকে সত্য ভৌতিক ঘটনার এপিসোড। আমার নাম শফিক। আমি কিশোরগঞ্জে ইটনা থানার একটা গ্রামে থাকি। এই ঘটনা আজ থেকে প্রায় 3 বছর আগে, 2023 সালের নভেম্বর মাসের শেষের দিকে। আমার মামাতো বোনের বিয়ে ছিল নেত্রকোনায়। বিয়ে শেষ হতে হতে রাত হয়ে গিয়েছিল অনেক। আমার ফেরার একটাই রাস্তা ছিল, নৌকা। বাসে গেলে ঘুরে যেতে হবে, 3 ঘন্টাও বেশি সময় লাগবে। কিন্তু নৌকায় নদী দিয়ে সোজা চলে এলে 1.5 ঘন্টায় পৌঁছে যাব। আমার পরদিন সকালে অফিস ছিল, তাই ঠিক করলাম নৌকাতেই ফিরব। রাত তখন 11:30 বাজে। আমি নৌকা ঘাটে পৌঁছালাম। ছোট্ট ঘাট, কয়েকটা নৌকা বাঁধা আছে। আমি জিজ্ঞেস করলাম, ইটনা যাবে কেউ? একজন বয়স্ক মাঝি বলল, যাব, তবে রাত হয়ে গেছে। 2-3 জন যাত্রী আরো দরকার, একা নিয়ে যেতে পারবো না। আমি বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আরো 3 জন এলো। একজন বৃদ্ধ মানুষ, একজন মধ্যবয়সী লোক, আর একজন কিশোর ছেলে। মাঝে বলল, চলেন, উঠুন। আমরা নৌকায় উঠলাম। নৌকাটা ছোট, 6 দেওয়া, কাঠের তৈরি, পুরানো। মাঝিটা কথা বলতো কম, চুপচাপ বসে বইটা টানতে শুরু করলো। নৌকা ছাড়লো। চাঁদ ছিল না সেদিন, আকাশে মেঘ, আলো খুব কম, শুধু মাঝের একটি হ্যারিকেন জ্বলছিল। আমি ব্যাগ খুলে নিয়ে বসে রইলাম। নদীর পানি কালো দেখাচ্ছিল, শব্দ ছিল না, শুধু বৈঠার পানিতে পড়ার শব্দ, ঝকঝক করে।
আমার পাশে যে মধ্যবয়সী লোকটি বসেছিল সে বলল, এই পথে রাতে যেতে ভালো লাগে আপনার? আমি বললাম, কেন, কোনো সমস্যা আছে? সে আসতে বলল, না সমস্যা নেই, তবে একটু নিরিবিলি পথ। আমি বুঝলাম না সে কি বোঝাতে চাইছে। মাঝি পিছন থেকে বলল, চুপ থাকেন, কম কথা বলেন। তার গলস্বর অদ্ভুত শক্ত ছিল। আমরা চুপ করে গেলাম। নৌকা চলছে। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। দুই ধারে অন্ধকার, মাঝে মাঝে দূরে কোনো ঘরের আলো দেখা যাচ্ছে, তারপর আবার অন্ধকার। নদীটা চওড়া নয়, কিন্তু স্রোত আছে। নৌকা আস্তে আস্তে চলছে। আমি ঘড়ি দেখলাম, রাত 12:20। আমি ভাবলাম আর ঘন্টা খানিক লাগবে, তারপর বাড়ি পৌঁছে ঘুমাতে পারবো। মিনিট কুড়ি পর আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। বাতাসের তাপমাত্রা কেমন কমে গেছে। আগে গরম ছিল না, কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা, যেন কুয়াশার মধ্যে ঢুকে গেছি। কিন্তু কুয়াশা নেই, শুধু ঠান্ডা। আমি কম্বল গায়ে দিলাম। দেখলাম অন্যরাও কাঁপছে। বৃদ্ধ লোকটা মাঝিকে জিজ্ঞেস করলো, এত ঠান্ডা কেন? মাঝি কোনো উত্তর দিল না, শুধু বইটা টানছে। তার মুখে কোনো ভাব নেই, একদম শূন্য। আরো কয়েক মিনিট পর আমি ডান দিকে তাকিয়ে দেখলাম নদীর পাড়ে কিছু পাথর দেখা যাচ্ছে। অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু মনে হলো কবরের পাথর। আমি মাঝিকে জিজ্ঞেস করলাম, ওটা কি মাঝি ভাই? মাঝি না দেখেই বলল, কবরস্থান। আমার বুকটা একটু চাপ অনুভব করলো। কবরস্থান নদীর ধারে? আমি আবারও তাকালাম। হ্যাঁ, কবরস্থান বেশ বড়। অনেক কবর, কিছু হেলে পড়েছে, কিছু ভাঙা, পুরনো, খুব পুরনো। আর আমাদের নৌকা ঠিক সেই কবরস্থানের পাড় দিয়ে যাচ্ছে, খুব কাছ দিয়ে। মধ্যবয়সী লোকটি আমার কানের কাছে ফিসফিস করে বলল, এই কবরস্থানের কথা শুনেছেন? আমি মাথা নাড়লাম, না। সে বলল, এখানে নাকি পুরনো সময় অনেক অপঘাতে মৃত্যু হওয়া মানুষ দাপন করা হতো। নদীতে ডুবে মরা, নৌকা ডুবি, আত্মহত্যা, এই ধরনের মৃত্যু। এই কবরস্থানের নাম তালতলা কবরস্থান। লোকে বলে রাত এখানে। মাঝি হঠাৎ জোরে বলল, থামুন, আর কথা বলবেন না। তার গলা কাঁপছিল। আমি চমকে গেলাম। মধ্যবয়সী লোকটি চুপ করে গেল। নৌকা চলছে, বৈঠার শব্দটি ঝপঝপ করে পানিতে আওয়াজ করছে। আমি কবরস্থানের দিকে তাকিয়েছিলাম। অন্ধকারে কবরগুলি ছায়ার মতন দেখাচ্ছিল। হঠাৎই আমার মনে হলো কবরগুলোর মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ শুরু করে দেখার চেষ্টা করলাম। না, কেউ নেই, শুধু কবর। কিন্তু অনুভূতিটা যাচ্ছে না। মনে হচ্ছে কেউ আমাদের দেখছে, নৌকার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম সেখান থেকে। মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। হঠাৎ নৌকার পাশের পানিতে একটা শব্দ হলো, বুদবুদের শব্দ, যেন কিছু একটা উঠছে। আমি তাকালাম। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পানিতে বুদবুদ উঠছে, অনেক বুদবুদ, যেন কেউ পানির নিচে শ্বাস ছাড়ছে। বৃদ্ধ লোকটি বলল, মাছ হবে হয়তো। কিন্তু মাঝি কিছু বলল না, শুধু আরো জোরে বইটা টানতে লাগলো। নৌকার গতি বাড়ল। আমি বুঝলাম মাঝি ভয় পেয়েছে, এবং সেটা আমাকে আরো ভয় পাইয়ে দিল। কবরস্থান এখনো পাশে আছে, শেষ হচ্ছে না। আমি ভাবলাম, কত বড়ই কবরস্থান, মনে হচ্ছে মাইলের পর মাইল চলে গেছে। হঠাৎ একটা গন্ধ এলো, মাটির গন্ধ, তাজা মাটির গন্ধ, যেমন বৃষ্টির পরে মাটি থেকে গন্ধ আসে। কিন্তু বৃষ্টি হয়নি, আর এই গন্ধটা একটু অন্যরকম, মিষ্টি না,
বরং ভারী পচা মাটির মতন। কিশোর ছেলেটা বলল, কেমন একটা গন্ধ আসছে না? মাঝি চুপ, কেউ কিছু বলল না। গন্ধটা বেড়েই চলেছে, আমার মাথা ঘুরছে সেই গন্ধে। আমি নাকে আউন দিলাম, কিন্তু গন্ধ যাচ্ছে না কোনোভাবে। মনে হচ্ছে গন্ধটা বাতাসে না, আমার নিজের ভিতর থেকে আসছে। নৌকো চলছে, আমি ঘড়ি দেখলাম, রাত 1টা বাজে। আমি হিসেব করলাম, আমি নৌকায় উঠেছি 11:30টায়, তার মানে 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো পৌঁছায়নি। আমি মাঝিকে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ লাগবে মাঝি ভাই? মাঝি বলল, আর একটু। তার গলা কাঁপছিল। আমি বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই, কিন্তু কি? নৌকা তো চলছে, অত ঠিক আছে, তাহলে? হঠাৎ মাঝি বলে উঠল, আপনারা কয়জন উঠেছিলেন? আমি বললাম, 4 জন। আমরা 4 জন উঠেছিলাম। মাঝি বলল, এখন কয়জন আছেন? আমি চারপাশে তাকালাম। আমি, বৃদ্ধ লোক, মধ্যবয়সী লোক, কিশোর ছেলে, 4 জন। আমি বললাম, 4 জনই আছি তো। মাঝি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে। কিন্তু তার মুখের ভাব বলছিল কিছু ঠিক নেই। আমার গায়ে কাঁটা দিল। আমি আবার গুনলাম, 1, 2, 3, 4, 4 জনই আছি। তাহলে মাঝি কেন জিজ্ঞেস করলো? কবরস্থান এখনো পাশে আছে। আমি দেখছি কবরগুলোকে, অন্ধকার, অস্পষ্ট, কিন্তু মনে হচ্ছে কবরগুলো আরো কাছে এসে গেছে। আগে যেন একটু দূরে ছিল, এখন যেন নদীর একদম ধারে। আমি মাঝিকে বললাম, নৌকা কি একটু ডান দিকে ঝুঁকে গেছে? মাঝি বলল, না না, সোজাই চলছে। কিন্তু আমার তো মনে হচ্ছে কবরস্থান যেন আমাদের কাছের দিকে আসছে। আমি জানলা থেকে মুখ সরিয়ে নিলাম, ভিতরের দিকে তাকালাম। বৃদ্ধ লোকটা চোখ বন্ধ করে বসে আছে, মনে হয় কোরআন পড়ছে, ঠোঁটটা নড়ছে। মধ্যবয়সী লোকটা শক্ত করে তার ব্যাগ ধরে আছে। কিশোর ছেলেটা কোণে গুটিসুটি হয়ে বসে আছে, ভয় পেয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। হঠাৎ নৌকা থেমে গেল, বইটার শব্দ বন্ধ। আমি চমকে উঠলাম, কি হলো? মাঝি কিছু বলল না। সে বইটা ধরে টানছে, কিন্তু নৌকা 1 ফুটাও নড়ছে না, যেন কিছু একটা আটকে আছে। মাঝি জোরে জোরে টানছে, নৌকা নড়ল না। বৃদ্ধ লোক বলল, কি হয়েছে? কোথাও আটকেছে নাকি? মাঝি ঘামছে, আমি দেখতে পাচ্ছি তার কপালে ঘাম। সে বলল, কিছু একটা নিচে ধরে আছে। আমার বুক ধক করে উঠল। নিচে? পানির নিচে কি ধরে আছে? মাঝি বইটা দিয়ে পানিতে খোঁচা দিল, 1 বার 2 বার। হঠাৎ নৌকা ঝাঁকুনি দিল, আমরা সবাই ঢলে গেলাম। নৌকা আবার নড়তে শুরু করলো। মাঝি দ্রুত বইটা টানতে লাগলো। আমি পানির দিকে তাকালাম, পানির নিচে কিছু একটা ছিল, অন্ধকারে দেখা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম কিছু একটা নৌকার নিচ দিয়ে চলে গেল, বড় কিছু। আমি ভয় পেয়ে গেলাম। মধ্যবয়সী লোক বলল, গাছের গুঁড়ি হবে, পানিতে ভাসছিল হয়তো। কিন্তু তার গলায় বিশ্বাস ছিল না, আমিও বিশ্বাস করলাম না। নৌকা আবার চলছে, কবরস্থান এখনো পাশে আছে, শেষ হচ্ছে না। আমার মনে হতে লাগলো, এই কবরস্থানের কি শেষ নেই? আমি মাঝিকে জিজ্ঞেস করলাম, এই কবরস্থান কত বড় মাঝি ভাই? মাঝি বলল, জানি না, অনেক বড়। আমি বললাম, আমরা কতক্ষণ ধরে পাশ দিয়ে যাচ্ছি? মাঝি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, 1/2 ঘন্টা হবে। আমি হতবাক হয়ে গেলাম। 1/2 ঘন্টা? এত বড় কবরস্থান? আমি কখনো এমন বড় কবরস্থানের কথা শুনিনি। হঠাৎ কিশোর ছেলেটা চিৎকার করে উঠল, ওখানে, ওখানে তো আছে! আমরা সবাই তাকালাম, সেই কবরস্থানের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে। আমি তাকালাম, কবরগুলোর মধ্যে একটা ছায়া দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু দাঁড়িয়ে। আবার শ্বাস বন্ধ হয়ে এলো। মাঝি বলল, দেখবেন না, চোখ ফেরান ওখান থেকে। কিন্তু আমি তাকিয়ে রইলাম, ছায়াটা এখনো সেখানে। আমি বুঝতে পারছি না ওটা গাছ নাকি মানুষ।
অন্ধকার স্পষ্টতা দেখা যাচ্ছে না, কিন্তু আকৃতিটা মানুষের মতন লম্বা, দাঁড়িয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে। বৃদ্ধ লোকটা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে শুরু করলো। আমিও পড়লাম, মধ্যবয়সী লোকটাও। আমরা সবাই পড়ছি। মাঝি বইটা টানছে, নৌকা দ্রুত চলছে। ছায়াটা পেছনে পড়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকলো না, কারণ একটু পরে আবার একটা ছায়া দেখা গেল, এবার আরেকটু কাছে। আমি আতঙ্কিত হয়ে গেলাম। মাঝি বলল, চোখ বন্ধ করুন সবাই, কিছু দেখবেন না। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু কান বন্ধ করতে পারলাম না। আর তখন শুনলাম কেউ আমার নাম ধরে রাখছে, শফিক, এই শফিক, শফিক। আমার চোখ খুলে গেল। আমি চারিপাশে তাকালাম। কে ডাকলো? অন্যরা কিছু শুনছে কিনা দেখলাম। কেউ কিছু বলল না, হয়তো শুধু আমি শুনেছি, কিন্তু স্পষ্ট শুনেছি আমার নাম, শফিক। আবার, এবার আরো কাছ থেকে, যেন নৌকার বাইরে কেউ দাঁড়িয়ে রাখছে। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম, কেউ নেই, শুধু অন্ধকার পানি আর পাশে কবরস্থান। আমি মাথা ঘুরিয়ে নিলাম, মনে মনে বললাম, এটা আমার মনের ভুল, কেউ ডাকছে না। কিন্তু তৃতীয়বার যখন ডাক এলো, তখন আমি নিশ্চিত হলাম এটা মনের ভুল নয়। শফিক, নেমে এসো। আমার সারা শরীরে কাঁপুনি দিল। নেমে এসো? কোথায়? পানিতে? আমি মাঝিকে জিজ্ঞেস করলাম, আপনি কিছু শুনেছেন? মাঝি বলল, কি? আমি বললাম, কিছু যেন ডাকছে আমাকে। মাঝি থমকে গেল, তারপর দ্রুত বলল, কোনো সাড়া দেবেন না, যাই শুনুন সাড়া দেবেন না। আমি বুঝলাম মাঝি জানে, সে জানে এই জায়গায় কি হয়, কিন্তু সে বলছে না। নৌকা চলছে, আমি বসে আছি, চোখ বন্ধ করে কোরআন পড়ছি, কিন্তু মনোযোগ নেই, ভয় পেয়ে আছি। হঠাৎ আমার মনে হলো আমার নিজের শ্বাসের শব্দ খুব জোরে জোরে শোনা যাচ্ছে। আমি শ্বাস নিচ্ছি, কিন্তু শব্দটা অস্বাভাবিক জোরে, যেন আমি খুব কাছে, কানের পাশে শ্বাস নিচ্ছি। আমি শ্বাস আটকে রাখলাম, কিন্তু শব্দ বন্ধ হলো না, শ্বাসের শব্দ চলছে। আমি চোখ খুলে চারিপাশে তাকালাম, সবাই চুপচাপ বসে আছে। তাহলে শব্দ কার? আমি বুঝতে পারলাম এই শব্দ আমার না, অন্য কারো। মধ্যবয়সী লোকটি হঠাৎ বলে উঠল, নৌকায় কেউ বেশি আছে। আমি তাকালাম, সে কাঁপছে, বলল, আমার মনে হচ্ছে কেউ বেশি আছে। মাঝি বলল, চুপ করুন, এসব বলবেন না। কিন্তু লোকটা থামলো না। না না না, আমি অনুভব করছি কেউ আছে, এখানেই কেউ আছে, আমাদের মধ্যেই আছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি তাকালাম চারপাশে, আমরা 4 জন, মাঝি মোট 5 জন, কিন্তু মনে হচ্ছে যেন আরো কেউ আছে, যেন 6 জন। আমি গুনলাম, 1 2 3 4, আমরা 4 জন, কিন্তু কেন মনে হচ্ছে বেশি? বৃদ্ধ লোকটা জোরে জোরে দোয়া পড়তে লাগলো। কিশোর ছেলেটা কাঁদছে। মধ্যবয়সী লোক বলল, আমরা কি কবরস্থান পার হয়ে গেছি? মাঝে বলল, আর একটু। কিন্তু আমার মনে হলো এই আর একটু কখনো শেষ হবে না। আমরা এই কবরস্থানের পাশ দিয়ে চিরকাল যেতে থাকবো, কখনোই শেষ হবে না। এই ভাবনা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি মাঝিকে বললাম, দ্রুত চালান, যত দ্রুত পারেন। মাঝি বলল, চালাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছিল নৌকো খুব ধীরে চলছে, খুবই ধীরে। হঠাৎ পানিতে আবার শব্দ হলো, ঝপাস করে, যেন কিছু একটা পড়লো। আমরা সবাই চমকে উঠলাম। মাঝি বলল, কিছু না, মাছ। কিন্তু আমি জানি এটা মাছ নয়, মাছ এত বড় আর এত শব্দ করে না। আমি জানালা দিয়ে তাকালাম, পানিতে ঢেউ উঠছে, যেন কেউ সাঁতার কাটছে, নৌকার পাশাপাশি চলছে। আমি স্তম্ভিত হয়ে দেখছি, পানির ওপর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু নিচে নিচে কিছু একটা আছে। আমি নিশ্চিত। আমি চোখ সরিয়ে নিলাম, আর দেখলাম না। মাঝি হঠাৎ বলল, আপনারা কি সবাই বিবাহিত? অদ্ভুত প্রশ্ন এই মুহূর্তে। আমি বললাম, হ্যাঁ। বৃদ্ধ লোক বলল, হ্যাঁ। কিশোর ছেলে বলল, না।
মাঝি বলল, বাচ্চা আছে? আমি বললাম, হ্যাঁ একটা। মাঝি মাথা নাড়ল, তারপর বলল, আচ্ছা আমি বুঝলাম না সে কেন এসব জিজ্ঞেস করছে, কিন্তু জিজ্ঞাস করলাম না। হয়তো তার নিজের ভয় কাটানোর চেষ্টা, হয়তো কথা বলে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আরো 10 মিনিট কেটে গেল। আমি ঘড়ি দেখলাম, রাত 2টা বেজে গেছে। আমরা নৌকায় উঠেছি 11:30টায়, তার মানে 2.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু পৌঁছায়নি। 1.5 ঘন্টায় পৌঁছানোর কথা ছিল। কোথায় আছি আমরা? আমি মাঝিকে জিজ্ঞেস করলাম, আমরা কি পথ হারিয়েছি? মাঝি বলল, না, পথ ঠিক আছে। আমি বললাম, তাহলে এত সময় লাগছে কেন? মাঝি কিছু বলল না। হঠাৎ কবরস্থান শেষ হলো। আমি দেখতে পেলাম পাশে আর কবর নেই, শুধু খালি মাঠ। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আলহামদুলিল্লাহ। বৃদ্ধ লোকটি বলল, আলহামদুলিল্লাহ। মাঝি একটু দ্রুত বইটা টানতে লাগলো। নৌকার গতি বাড়ল। আমি অনুভব করলাম তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, ঠান্ডাও কমেছে আর গন্ধটাও কমেছে। আমি বুঝলাম আমরা সেই জায়গা পার হয়ে গেছি যেখানে কিছু ছিল। এখন আমরা নিরাপদ। মিনিট 20 পর আমরা ঘাটে পৌঁছালাম। আমি নৌকা থেকে নামলাম, কিন্তু আমার পা ঠক ঠক করে কাঁপছিল। অন্যরাও নামলো। মাঝিকে টাকা দিলাম, মাঝি নিল, কিছু বলল না। আমি জিজ্ঞেস করলাম, আজ এমন কেন হলো? মাঝি বলল, জানি না, মাঝে মাঝে হয়। ওই জায়গা খারাপ, কিন্তু আমরা যেতে বাধ্য, অন্য পথ নেই। আমি বললাম, আপনি কি এই পথে আগেও এমন দেখেছেন? মাঝি একটু থামলো, তারপর বলল, দেখেছি অনেকবার, কিন্তু আজকে একটু বেশি ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি বেশি ছিল? মাঝে আমার দিকে তাকালো, তার চোখে ভয়। বলল, আপনারা কয়জন নামলেন? আমি বললাম, আমরা 4 জন তো। মাঝি মাথা নাড়ল, বলল, আচ্ছা যান। আমি বাড়ি ফিরলাম। সেই রাতের পর থেকে আর সেই পথে যায়নি। নদী দিয়ে নৌকায় যাওয়া বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে ভাবি, মাঝি কেন জিজ্ঞেস করেছিল আমরা কয়েকজন নামলাম? সে কি মনে করছিল বেশি কেউ ছিল? আমি তো অনুভব করছিলাম মনে হচ্ছিল কেউ বেশি আছে, কিন্তু দেখিনি, শুধু অনুভব করেছি। গত সপ্তাহে শুনলাম সেই কিশোর ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে, জ্বর আসছে যাচ্ছে, ডাক্তার কিছু বুঝতে পারছে না। তার পরিবার তাকে কবিরাজের কাছে নিয়ে গেছে। আমি জানি না এটা এই রাতের সাথে সম্পর্কিত কিনা, কিন্তু আমার মনে হয় হ্যাঁ, কারণ আমি মাঝে মাঝে অসুস্থ বোধ করি, রাতে ঘুম হয় না, স্বপ্ন দেখি কবরস্থান, পানি, নৌকা, আর সেই ছায়া যা দাঁড়িয়েছিল কবরের পাশে। নৌকা ঘাটে ভিড়ে ছিল ঠিকই, আমরা নেমেছিলাম, কিন্তু মাঝি যখন জিজ্ঞেস করলো, আপনারা কয়জন নামলেন, তখন আমি বুঝতে পারিনি সে কি বোঝাতে চাইছে। এখন বুঝি কবরস্থান পার ছেড়ে আসার সময় সবাই যে নৌকা থেকে নেমেছিল তার প্রমাণ আমি আজও পাইনি। এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি যখন ছোট ছিলেন, ওই সময়টাতে গ্রাম অঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলায় প্রায়শ ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাওয়ার ঘটনা শোনা যেত। এ কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহারাদার হিসেবে নিয়োগ দিবে এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ, তাকে নিয়োগ দেওয়া হলো। পাহারাদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলায় কাজটা করতে সে রাজি হয়ে যায়। সে যখন পাহারায় আসতো, তখন দৌড়ে দৌড়ে পুরো খেতে একবার চক্কর দিত, আর কে রে ওখানে বলে চিৎকার দিত, দেখার জন্য কোনো নরণচরণ হচ্ছে কিনা আশেপাশে। প্রথম 1 মাস তেমন কোনো সমস্যা হয় না, কোনো চুরির খবরও পাওয়া যায় না। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বেঁধে রাখা হয়েছিল। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরেছিল। লোকেরা ভাবে হয়তো চোরেরা এই কাজ করেছে।
এই ঘটনার পরেও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি, হয় না বললেই চলে। কিন্তু নতুন একটা ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফেরে তারা নাকি দেখেছে প্রতি রাতে কি জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর ঘর 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 করে আওয়াজ করে, এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশের রক্ত পাওয়া গিয়েছে সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই এই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে ঘটনা কি। এক রাতে তারা তাই করে। রাত ঠিক 3টার দিকে ঘটে ঘটনা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে যেন এদিকে দৌড়ে আসে, আর দূর থেকেও ঘর 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 আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিছুটা কাছে আসতে তারা ভয়ে শিউরে ওঠে। এটা আর কেউ নয়, ওই পাহাড়দার যে মারা গেছে, তার ঘাড়ে কোনো মাথা নেই, তাই ওখান থেকে আওয়াজটা হচ্ছে। তারা যেখানে লুকিয়েছিল সেখানে এসেই আত্মাটা দাঁড়িয়ে পড়ে, তাদের দিকে কাঁধ ফিরে তাকায় যেন তাদেরকেই দেখছে, এবং আরো একবার ঘর 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 আওয়াজ করে দৌড়ে চলে যায়। এই ঘটনাটা দেখে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে সেখানে। এই ঘটনাটা বেশ অনেকদিন ধরে চলে। এখন মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়ে দেখতে পাওয়া যায়। ছোট ঘটনা, গ্রাম বাংলা সত্য প্রতীক ঘটনা। যিনি পাঠিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরও আরও ঘটনা পাঠান। আমাদের ঘটনা আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ঘটনাস্থল ইউটিউব চ্যানেলকে।